অ্যাকচুয়ালি তো সাইকেল করে প্লান্ট বসানোটাই সব থেকে বেটার আইডিয়া আমার মনে হয়। এবার অনেকে কি তার ধৈর্য থাকে না, যারা ধরো নতুন করছে তাদের হাতে অতটা ধৈর্য থাকে না যে আমি একটা মোটামুটি একটা স্কেপ করলাম, আমি দিনের দিনকে প্লান্টিং করে দেবো। যেগুলো আমরা বিভিন্ন রকম বিদেশি চ্যানেলগুলোতে দেখি, দেখবে তার মধ্যে কোনো অ্যালগিই নেই, কোনো প্লান্টসই অ্যালগি নেই। আরে বিদেশে তো সেখানে টেম্পারেচারটাই তো কম। বেশিরভাগ লোক কিন্তু CO2 দিতে পারে না, তো CO2 ছাড়াও ট্যাঙ্ক চালায়। তো CO2 ছাড়া যদি ট্যাঙ্ক চালায় কেউ, সেক্ষেত্রে তাকে মানে কি করতে হবে? যদি কেউ বলে আমি CO2 দিতে পারছি না, কিন্তু CO2 ছাড়া কি হবে না? এবার হ্যাঁ, CO2 অনেকে প্রেসারাইজড ইউজ করা সবার পক্ষে সম্ভব না, কারণ অনেক এক্সপেন্সিভ। তার বদলে আমরা DIY তো ইউজ করতেই পারি, দরকার নেই প্রেসারাইজড CO2 ইউজ করা। DIY ইউজ করো, অনেক ভালো অপশন ওটা। যে রেজাল্টটা আমরা DIY তে পাই সেই রকম কিন্তু লিকুইড কার্বনে পাওয়া যায়। দেখবে কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা যখন ফ্রিজের মধ্যে রাখি, সেই ফ্রিজে রাখা অবস্থাতে কোল্ড ড্রিঙ্কসটা যখন বার করে তার চিপিটা করি, তার দেখবে আওয়াজটা অনেক বেশি হয়, কারণ তার মধ্যে তো CO2টা ইনট্যাক্ট করা থাকে। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম নিয়ে একটা আড্ডা মারবো। তো আমি তো জেনারেলি ফিশ অনলি ট্যাঙ্ক নিয়ে ভিডিও করি, তো আমার মতোই আরেকজন আছে যে পুরো ডেডিকেটিভলি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম নিয়ে ভিডিও করে, তার একটা চ্যানেল আছে বং অ্যাকোয়াস্কেপার। তো আজকে সেই বং অ্যাকোয়াস্কেপার শুভর সাথে আমরা আড্ডা মারবো, আর প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম নিয়ে নানা রকম আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক। তো এখন আমাদের সাথে আছে বং অ্যাকোয়াস্কেপার শুভ। ওয়েলকাম। থ্যাংক ইউ। তো তুমি যে চ্যানেলটাতে যে বিষয় নিয়ে ভিডিওগুলো করো, তো সবই তো বেশিরভাগই প্ল্যান্টেডের ওপর তুমি ভিডিও করো, আর তোমার ভিডিওতে বেশিরভাগ লোকজন সিম্পল স্কেপ কি করে বানাতে পারে সেই ব্যাপারগুলো মোটামুটি আইডিয়া পায়। তো আমার দর্শক যারা আছে তারা টুকটাক যারা প্ল্যান্টেড করছে, তো তাদের জন্য একটা সিম্পল স্কেপের আইডিয়া আগে, মানে সিম্পল স্কেপ বলাটা ভুল, মানে সিম্পল একটা প্ল্যান্টেড ট্যাঙ্কের আইডিয়া যদি তাদের দিতে হয়, তাহলে একটা বেসিক আইডিয়া দিয়ে দাও। এটা দেখো, একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক যখনই বানাবো আমরা, তখন বেসিক 5টা জিনিস মেনটেন রাখা খুব জরুরি। সেটা হচ্ছে লাইট, CO2, ফিল্টার, সাবস্ট্রেট, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারটা তো অবশ্যই মেনটেন রাখা খুবই দরকার, কারণ এখন যে পরিমাণে গরম পড়েছে মেনটেন করতেই হবে। টেম্পারেচারটা আমার মনে হয় সব থেকে আগে, এইটা না হলে একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সমস্ত কিছু দেওয়ার পরেও মেনটেন করা খুব চাপের ব্যাপার। তো এইটাই আর কি, মানে টেম্পারেচারের জন্য এখন যা গরম পড়েছে তাতে মোটামুটি এসি রুম বা একদম গ্রাউন্ড ফ্লোরের ঠান্ডা রুম ছাড়া কোনো উপায় নেই। না, এটা ছাড়া কোনো উপায় নেই, কারণ অনেকে চেষ্টা করে করে, আমাকে যেমন অনেকে মেসেজ করে যে দাদা হয়নি, এত কিছু করার পরে হয়নি, তার ওই সেম প্রবলেম টেম্পারেচার। তো টেম্পারেচারটা বর্তমান সময় আমাদের একটা বড় সমস্যা অনেক। তো তার জন্য যারা ওই মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে একটা ঠান্ডা ঘরে রাখছে, মোটামুটি 28-এর উপর চলে গেলে তো প্রবলেম শুরু হয়। আই থিঙ্ক 28-এর উপর চলে গেলে প্রবলেম হয়, তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 32 টেম্পারেচার অবধিও স্টেম প্লান্টস বিশেষ করে থেকে যায়, কিন্তু তার বেশি হলে বিভিন্ন রকম অ্যালগি প্রবলেম এগুলো আসতেই থাকবে, প্লান্ট মেল্ট করতে শুরু করবে, এই ধরনের প্রবলেমগুলো আসবে, গলে যাবে। হ্যাঁ, আর জলটাকে তো সবার আগে বুঝতে হবে। অবশ্যই জলটা তো অবশ্যই আরও ওয়াটার ইউজ করলে তো সব থেকে ভালো। এটা ছাড়াও অন্যান্য ওয়াটারে ইউজ করা যায়, কিন্তু সব থেকে বেস্ট অপশন হচ্ছে আরও। এটার উপর আর কোনো প্ল্যান্টেডের জন্য বেস্ট অপশন আরও। কারণ আমাদের ফিশ অনলিতে আরও না ইউজ করলেও হয় অনেক সময়। মোটামুটি TDS একটু বেশির দিকে হলে খুব একটা, যেমন তোমার সিক্রেট ট্যাঙ্কে যেমন একটু হাই TDS দরকার পড়ে, কিন্তু প্ল্যান্টেডে সেটা নয়। প্ল্যান্টেডে এগুলো মেইনটেইন করতেই 150-র নিচে রাখতে পারলে একদম 150-র মধ্যে থাকলে সব থেকে ভালো। আচ্ছা, তো বেসিক তুমি আগে বলো যে তোমার এই যে জার্নিটা এটা শুরু হয়েছিল কি করে, মানে প্ল্যান্টেড ট্যাঙ্ক করা, তারপরে চ্যানেল করেছো, তারপরে যতটুকু যা লোকজন তোমাকে দেখছে। অ্যাকচুয়ালি প্লান্টেড অ্যাকোয়ারিয়ামের এই শখটা আমার প্রথম জায়গায় হচ্ছে, আমারই বাড়ির সামনে একটা দাদা থাকতো। তো তখন কত সাল হবে, 2011 কি 12 হবে। সেই সময় আমি প্রথম মানে প্লান্টেড অ্যাকোয়ারিয়াম আমি প্রথম চোখে দেখি। মানে সেই সময় 2011-12 সালে কোনো অ্যাকোয়ারিয়ামের দোকানে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম কেউ রাখতো না। আমি প্রথম ওই দাদার বাড়িতে, রেয়ার, খুবই রেয়ার, মানে প্রিমিয়াম দোকান ছাড়া, খুবই প্রিমিয়াম দোকান ছাড়া, তখন এত প্রিমিয়াম দোকান আমাদের এখানে ছিল না এখন যে পরিমাণে আছে।
তো ওই দাদার ওখানেই প্রথম দেখা, তারপরে আস্তে আস্তে সেটা সম্বন্ধে জানা, শেখা, তারপরে মোটামুটি ধরো না ওই 2016-17 এই সময়টা থেকে আমি আস্তে আস্তে প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের দিকে ঢুকতে থাকি, এই ব্যাপারগুলোকে একটু এক্সপেরিমেন্ট করা, ওই দাদার থেকেও একটু শেখা, তারপর আস্তে আস্তে করতে 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 আজকে এখন এগুলো নিয়ে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, মানে ফিশ অনলি থেকে এইটা সাবজেক্টটা একটু হলেও আলাদা। হ্যাঁ হ্যাঁ, এটাতে কেমিস্ট্রি অনেকটা জটিল ব্যাপার, ওটাতেও কেমিস্ট্রি আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর কেমিস্ট্রিটা অন্যরকম। হ্যাঁ, এটা খুব মানে খুব মেনটেন না করলে একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করা মুশকিল। যেমন ফিশ অনলিতে অবশ্যই মেনটেন করতে হয়, কিন্তু তার মেনটেনেন্স রেটটা অতটা হয় না যেটা একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে থাকে। কিন্তু হ্যাঁ, কেউ যদি প্রতিদিন তোমার 5-10 মিনিট মতো সময়ও দেয়, তারপরেও মোটামুটি এটা ভালো থাকে। আচ্ছা, এইবারে বলো যে জেনারেলি বলা হয় যে এমনি অ্যাকুরিয়াম সয়েল যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে লোকে মোটামুটি কিছু দোকানে যা গাছ পেলো এনে বসিয়ে দিল, দিয়ে একটা ফিল্টারেশন দিল, দিয়ে তারপরে CO2 যদি দিতে পারলো তো দিল। বেশিরভাগ লোক কিন্তু CO2 দিতে পারে না, তো CO2 ছাড়াও ট্যাঙ্ক চালায় অনেকে। তো CO2 ছাড়া যদি ট্যাঙ্ক চালায় কেউ, সেক্ষেত্রে তাকে মানে কি করতে হবে? যদি কেউ বলে আমি CO2 দিতে পারছি না, কিন্তু CO2 ছাড়া কি হবে না? দেখো, CO2 আমাদের এখানে যেরকম গরম, হ্যাঁ CO2 ছাড়া অবশ্যই হয়, আমি বলছি না যে হয় না, CO2 ছাড়া অবশ্যই হয়, কিন্তু সেখানে ওই টেম্পারেচার মেনটেন করতে হয়। এবার টেম্পারেচারটা আবার সবার পক্ষে মেনটেন করা সম্ভব হয় না। হ্যাঁ, তোমাকে আয়দার জল ঠান্ডা রাখতে হবে, আর নয় তোমাকে CO2 ইউজ করতে হবে, এটা ছাড়া আর কোনো অপশন নেই। এবার হ্যাঁ, CO2 অনেকে প্রেসারাইজ ইউজ করা সবার পক্ষে সম্ভব না, কারণ অনেক এক্সপেন্সিভ। তার বদলে আমরা DIY তো ইউজ করতেই পারি। আমি যেমন আমার চ্যানেলে সমস্ত জায়গাতেই বলি যে দরকার নেই প্রেসারে CO2 ইউজ করে, DIY ইউজ করো, অনেক ভালো অপশন ওটা। আচ্ছা, মানে DIY এর কি মেথড আছে সেটা আমরা একবার আলোচনা করব। তার মধ্যেও একটা জিনিস মার্কেটে চলছে, সেটা অনেকেই পছন্দ করে না, যেটা হচ্ছে লিকুইড কার্বন। ঠিক আছে, তো সেইটার থেকে মানে সেটা কেন আলাদা বা সেটা কেন বারণ করা হয় সেটা একটু বলো। না, অ্যাকচুয়ালি লিকুইড কার্বনটা তো হচ্ছে আমাদের অ্যালগি রিমুভার হিসেবে কাজ হয়। এবার লিকুইড কার্বন যেমন আমি যখন শুরু করেছিলাম অ্যাকুরিয়াম হবি, তো সেই সময় আমিও কিন্তু আমি ইউজ করতাম এই লিকুইড কার্বনটা। তো একদম যে রেজাল্ট পাইনি তা নয়, পেয়েছি, তবে যে রেজাল্টটা আমরা DIY-তে পাই সেই রকম কিন্তু লিকুইড কার্বনে পাওয়া যায় না। এটা মেনলি তোমার যে কোনো অ্যালগি রিমুভ করার জন্য এটা খুব ভালো একটা ইয়ে। মানে আর তুমি যেটা বললে যে CO2 যদি না থাকে তাহলে টেম্পারেচারটা সবার আগে মেনটেন করতে হবে, কিন্তু CO2 দিয়েও তো টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তাহলেও তো সম্ভব হবে না, তখন তোমাকে CO2 একটু বাড়িয়ে রাখতে হবে। আমাদের যেমন একটা জিনিস মেনটেন করা খুব প্রয়োজন, সেটা হচ্ছে শীতকালে যখন ওখানে CO2-র মাত্রাটা একটু কম দিলেও চলে, মানে CO2-র প্রেশারটা একটু কম হলেও চলে। গরমকালে কিন্তু CO2টা একটু বেশি দরকার পড়ে, তখন CO2 অনেকটা বেশি তোমাকে ওয়াটার কলমে ইনজেক্ট করতে হবে। টেম্পারেচার যখন আমরা মানে গরমকাল পড়ে যাচ্ছে মোটামুটি 28-29 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা CO2 একটু বাড়িয়ে রাখতে হবে, বাড়িয়ে দিতে হবে। আগে মানে শীতকালে যেরকম ছিল সেখান থেকে বাড়িয়ে দিতে হবে। ঠিক ঠিক। আচ্ছা, এটা গেল CO2-র ব্যাপার। তো তাহলে এবার মানে DIY করে কি করে CO2 করা যায় সেটার একটা আইডিয়া একটু দিয়ে দাও। দেখো, DIY তো সব থেকে ভালো অপশন হচ্ছে চিনি আর ইস্ট দিয়ে, ঠিক আছে। এবার তার প্রসেসটা এবার আমি অনেক জায়গাতেই পাওয়া যায় ভিডিওতে, এবার এটা আলাদা করে বলার কিছু নেই, কিন্তু বেসিক একটা বলে দাও। চিনি আর ইস্ট দিয়ে যেটা আমরা বানাই, চিনি ইস্ট হালকা উষ্ণ গরম জলে মিশিয়ে দুটো বোতল ইয়ে করে সেখানে প্রেশারটা তৈরি হয়, প্রেশারটা আর একটা বোতলে যায়, সেইখান থেকে তোমার আস্তে আস্তে ট্যাঙ্কে রিলিজ করতে। ওটাকে তো কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, এটা কন্ট্রোল করাটা একটু চাপের ব্যাপার, তবে এইটা কিন্তু একটা ভালো অপশন। তবু তারপরেও অনেক রকম প্রবলেম হয়, প্রেসারাইজ করতে পারছে না। হ্যাঁ, এটা এক তো হচ্ছে কন্ট্রোল করা যায় না, দুই হচ্ছে তোমার এয়ার প্রেসারের বোতল বাস্ট করে যাওয়ার একটা চান্স থাকে, লিকেজ হওয়ার প্রবলেমগুলো আসতে পারে। কিন্তু তারপরেও আমি এটা বলবো যে এটা একটা খুব ভালো অপশন, কারণ এতে যদি ঠিকঠাক করে ডোজ করা যায় না, ঠিকঠাক করে মেনটেন করে ডোজ করা যায়, তাহলে কিন্তু প্লান্টের গ্রোথটা খুব ভালো হয়। এবারে অনেকের হয় কি, আমি দেখেছি যে তোমার ওই CO2 রাত্রিবেলা বন্ধ করে দিল,
ওই সলিউশন গুলো তোমার পাইপ থেকে গিয়ে পুরো ট্যাঙ্কে মিশে যায়। এক্ষেত্রে কি করতে হয় যে ওটা তুলে রেখে দাও, পাইপ বার করে রেখে একদম পাইপ বার করে রেখে দাও, আবার পরের দিনকে তুমি ইয়ে করে। এটা ম্যানুয়ালি একটু করতে হবে। প্ল্যান্টেড ট্যাঙ্ক যদি ভালো করে দেখতে হয় তাহলে এই জিনিসগুলো একটু মেনটেন করতেই হবে। রেশিওটা একটু বেসিক আইডিয়া বলো, কিরকম রেশিওতে? রেশিওটা দেখো, ইস্টটা খুবই কম, অল্প হাফ চামচ মতন ইস্ট নিতে হয়, আর চিনি 200 থেকে 250 গ্রাম নিয়ে একটা হালকা উষ্ণ গরম জলে একটু হালকা একটু গুলিয়ে ইস্টটা দিয়ে বোতলে চিপি বন্ধ করে দাও। তারপরে পাইপের যে অপশনগুলো সেগুলো তুমি করে নাও আগে থেকে, যে হ্যাঁ সেগুলো করে নাও। তারপর যেমন প্রেসার আস্তে আস্তে উঠবে, তুমি ওই পরের পাশের বোতলটা তো তুমি প্রেসারটা দেখতে পারবে। তারপরে তুমি চালু করে দাও, তারপর আস্তে আস্তে তোমার পুরো ট্যাঙ্কে ছড়িয়ে যাবে ডিফিউজারের থ্রু দিয়ে। ডিফিউজারের মধ্যে তারপরে কানেক্ট করে দিলে আস্তে আস্তে বেরিয়ে যাবে। একদম সেটা। ওই দিনে ধরো সকালবেলা আমি চালালাম, একদম যে সময়টা লাইটিং পিরিয়ড থাকবে সেই সময়টা তুমি চালালাম, দিয়ে তারপরে আমি ওটাকে আবার খুলে রেখে দিতে হবে। এটাই ডিআইওয়াই এর। হ্যাঁ হ্যাঁ, এটা কিছু তো প্রবলেম থাকবেই, এগুলো কম পয়সাতে জিনিস করলে এগুলো থাকবেই। এক্স্যাক্টলি। আরেকটা কিছু বলছিলে কোল্ড ড্রিঙ্কস এর বোতলের ব্যাপারটা। দেখো CO2 যে কেন বলছিলাম যে শীতের সময় একটু কমিয়ে দাও, গরমের সময় একটু বাড়িয়ে দাও। আমরা দেখবে কোল্ড ড্রিঙ্কস এর বোতল আমরা যখন ফ্রিজের মধ্যে রাখি, সেই ফ্রিজে রাখা অবস্থাতে কোল্ড ড্রিঙ্কসটা যখন বার করে তার চিপিটা করি, তার দেখবে আওয়াজটা অনেক বেশি হয়, কারণ তার মধ্যে তো CO2টা ইনট্যাক্ট করা থাকে। কিন্তু তুলনামূলক আমরা যখন গরমকালে, গরমে যখন ইয়েটা নরমাল গরমে, তখন কিন্তু আওয়াজটা অত হয় না। এটার একটাই অর্থ, তোমার ঠান্ডার মধ্যে CO2 পরিমাণটা অনেকটা বেশি ইয়ে হয় আর তৈরি হয়। গরমে তোমার তুলনামূলক CO2টা কম প্রডিউস হয়, সেই জন্য তোমার এই কারণেই গরমের সময় CO2টা ট্যাঙ্কে বেশি আমি ছাড়তে বলছি। এটাই একমাত্র কারণ। CO2টা যদি থাকে আপনাদের কাছে, সেক্ষেত্রে মানে গরমকালে ট্যাঙ্কটা চালানো অনেকটা মানে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে। আর যদি শীতকাল, তো একটা বেস্ট টাইম অবশ্যই করার জন্য, প্ল্যান্টেড করার জন্য। আচ্ছা, এইবারে যেটা মেন সমস্যা আছে যখন সবাই প্রথম করতে যায়, যে এটা মানে প্ল্যান্টেডের সাথে যাকে বলে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে অ্যালগি প্রবলেম। তো এই অ্যালগি প্রবলেম, তোমার ভিডিও আছে অবভিয়াসলি, কি কি কারণে অ্যালগি আসে সেইগুলো একটু বেসিক কারণগুলো বলে দাও, যে কি কি করলে যে অ্যালগি গুলো কম আসতে পারে। অ্যালগি আসবে না এটা তো হয় না, অ্যালগি আসবেই, যে কোনো ট্যাঙ্কে অ্যালগি আসবেই। তো বেসিক অ্যালগি কি করলে কম আসবে আর কি করে কন্ট্রোল করা যায়, সেই ব্যাপারগুলো। দেখো, যে কোনো অ্যালগি যদি বলি, সে ব্ল্যাক বিয়ার্ড হোক, হেয়ার অ্যালগি হোক, বা যে কোনো রকমের অ্যালগি, কয়েকটা জিনিস একটু মেনটেন রাখলে ঠিকঠাক চলবে ট্যাঙ্ক। এক হচ্ছে তোমার CO2, লাইট, ওয়াটার ফ্লো, টেম্পারেচার। এই কটা জিনিস যদি ঠিকঠাক ব্যালেন্সে রাখা যায়, তাহলে প্ল্যান্টেড ট্যাঙ্কে অ্যালগি একদম আসবে না বললেই চলে। হ্যাঁ, টুকটাক অ্যালগি তো থাকবেই, সেটা অতটা তোমার চোখে পড়বে না, কিন্তু বেশি হয়ে গেলেই সমস্যা। তো এই জিনিসগুলো, যেমন CO2 যেমন কম বেশি হলে তোমার ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি আসার চান্স থাকে। হ্যাঁ, লাইট বেশি হয়ে গেলে তোমার হেয়ার অ্যালগি আসার চান্স থাকে। ফ্লো কম হলে তোমার বিভিন্ন রকম অ্যালগি আসার এগুলো চান্স থাকে। তো সবটাই যদি ব্যালেন্সে রাখা যায়, তো তখন আর কোনো রকম অ্যালগি আসার কোনো চান্সই থাকে না। মানে আমাদের এটা দেখতে হবে যে প্লান্টস বেশি বাড়বে, অ্যালগি কম বাড়বে। অ্যালগি হবেই, কিন্তু অ্যালগিটা কম বাড়বে, প্লান্টসটা বেশি বাড়বে। এইটা আমাদের মেন লক্ষ্য রাখা প্রয়োজন। মানে আর ট্যাঙ্ক যারা অনেকে করে সেমি প্ল্যান্টেড ট্যাঙ্ক, মানে অল্প একটু জায়গা প্ল্যান্ট করা আছে, বাকিটা ফাঁকা, তারা মানে অ্যালগি প্রবলেমটা একটু বেশি ফেস করে। আই থিঙ্ক ঠিক। হ্যাঁ, তো যারা মোটামুটি যতটা সয়েল আছে পুরোটাতেই মোটামুটি ছোট বড় মিলিয়ে প্ল্যান্ট করেছে, সেই ট্যাঙ্ক যতটা চলে, ওই মানে সেমি প্ল্যান্টেড যেটাকে বলে, সেই ক্ষেত্রে একটু প্রবলেম বেশি হয় গাছের না। সেমি প্ল্যান্টেড মানে তোমার অনেকে কি করে, তোমার ধরো পুরো ট্যাঙ্কে জুড়ে তোমার সয়েল দিয়ে দিয়েছে, এবার প্লান্টিংটা করে যে অল্প একটু জায়গা নিয়ে, সেটা করলে তো তোমার অ্যালগি আসবে, কারণ ওই যে অতটা জায়গা জুড়ে ফাঁকা তো সয়েল পড়ে রয়েছে, ওখান থেকে যে নিউট্রিশন গুলো এক্সেস বেরোচ্ছে সেটা তো প্লান্ট কনজিউম করতে পারছে না, তোমার ওয়াটার কলমে ছড়িয়ে যাচ্ছে, ফলে অ্যালগি ইস্যুস তো আসবে। এটা তো কিছু করার নেই, এটা অনেকে ভুল করে, আমি দেখেছি। ওটাই, মানে যতটা প্ল্যান্ট করবে ভাবছে, হ্যাঁ, তো ততটা পরিমাণই বলছো যে সয়েল ততটাই দিতে হবে, বাকিটা রক বা আদার জিনিসপত্র দিয়ে রক দিতে পারো, স্যান্ড দিতে পারো। হ্যাঁ, কিন্তু হেভিলি প্লান্টিং করতে হবে। ওই এখানে একটা 1 মাইল দূরে আর একটা ওরকম দিলে হবে। মানে যতটা সয়েল আছে, সয়েলটাকে পুরোটাকে যাতে
পুরো কভার করতে হবে প্ল্যান্টস দিয়ে। মানে এমন নয় যে একটা জায়গায় পুরো সয়েল দিয়ে দিল, দুটো পাথর রাখলো এক কোণে, না না ওরকম করলে চলবে, সমস্যা আসবে। ঠিক, মানে ফাঁকা সয়েলকে ফাঁকা ছাড়া যাবে না। না, ফাঁকা ছাড়লেই বিভিন্ন রকম অ্যালগি প্রবলেম আসবে এবং তোমার কিছু কিছু ক্ষেত্রে গাছগুলোই মেল্ট করে যাবে, গাছগুলো মেল্ট করে। আচ্ছা, এইবারে যেটা লোকের সমস্যা হয়, সমস্যা ঠিক না, মানে কনফিউশন হয় যে লাইট কিভাবে চুজ করব। কারণ মার্কেটে প্রচুর লাইট অ্যাভেলেবেল, আর লাইট চোখে দেখে বোঝা যায় না যে মানে RGB ব্যালেন্স কি আছে, লিউমেন কি আছে দেখে। এখনকার LED গুলো তো জ্বালালেই বিশাল করে জ্বলছে, কিন্তু সেটা প্রপার কিনা সেগুলো কি বোঝার কোনো উপায় আছে? যে দেখো একটা তো বেসিক একটা ব্র্যান্ডেড লাইটে যেরকম বলা থাকে যে এই লাইটটা এই সাইজের ট্যাঙ্কের জন্য, না তোমার এমনি এখন যে লাইট গুলো পাওয়া যায় সবকটাতেই বলা থাকে যে এই এতটা ট্যাঙ্ক সাইজের জন্য এই লাইটটা, কিন্তু এটা সেটা লোকাল মেডেও কি তাই হয়? না, লোকাল মেডটা তো আমি ঠিক, কারণ ওর তো কোনো সেগুলো কিছু ইয়ে করা থাকে না, মেনশন করা থাকে না। কিন্তু প্লান্টেড অ্যাকুরিয়াম করলে আমার মনে হয় একটু বাজেটটা রেখে, মানে আমি বলছি না একদম বিশাল 8-10 হাজার টাকা দামের লাইট কিনতে, কিন্তু মোটামুটি একটা 1000, 1200 বা 1500, 2000 মধ্যে একটা বাজেট রেখে একটা লাইট কেনা মোটামুটি তোমার। এটা কত সাইজের ট্যাঙ্কের কথা বলছো? যে কোনো সাইজের, মানে 1 ফুটের জন্য তাই? 1 ফুটের যে কিউব হয়, হ্যাঁ মানে 1 ফুট হোক 2 ফুট হোক, যে কোনো সাইজের ট্যাঙ্কের জন্য মোটামুটি একটা বাজেট রাখতে হবে। হ্যাঁ এবারে সেটা তোমার সাইজ অনুযায়ী বাজেটের কথা বলছি। আমি সেটাই তোমার মোটামুটি ধরো 1.5 ফুটের একটা অ্যাকুরিয়ামের জন্য যদি লাইট কিনি, তাহলে মোটামুটি তোমাকে একটা 2000 টাকার বাজেট ধরে রাখতেই হবে, একদম মিনিমাম এই বাজেটটা। নালে লোকাল যে মালগুলো হয়, যেগুলো একদম রদ্দি চাইনিজ মাল, মানে নরমাল LED স্ট্রিপ বসানো, ওতে প্লান্টস গ্রো করে না, ওইগুলো অনলি ফর ফিশ অনলি ট্যাঙ্কের জন্য ঠিক আছে। হ্যাঁ এটাই এই কনফিউশনটাই, ওতে ঠিক করে প্লান্টস গ্রো করে না। তোমার এটা খেয়াল রাখতে হবে প্রতি 1 গ্যালনে 2 ওয়াট করে তোমার লাইট এটা ধরে রাখতেই হবে। সে এবার তুমি তোমার ওয়াটার ভলিউম অনুযায়ী ক্যালকুলেট করে সেই ওয়াটেজটা বার করে তুমি যেরকম লাইট কেন। আচ্ছা, মানে এটা জলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা ট্যাঙ্ক সাইজ, আর তারপর কতটা হেভিলি ইমপ্ল্যান্টেড সেটাও তো একটা ব্যাপার আছে। এবার সবথেকে ভালো অ্যাপ কন্ট্রোল যে লাইট গুলো হয়, যেগুলো আমরা ইন্টেন্সিটি বাড়াতে পারি, কমাতে পারি, সেই অপশনটা থাকলে তো সবথেকে ভালো। কারণ গাছ যখন ছোট থাকে, যখন আমরা কেটে দিই বা ছোট করে দিই, তখন কিন্তু লাইট ইন্টেন্সিটিটা অনেক কম দরকার পড়ে। আবার যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন কি তলা অব্দি তো লাইটটা গিয়ে পৌঁছাচ্ছে না, তখন লাইট ইন্টেন্সিটিটা আমাদের বাড়াতেই হবে। তো এই লাইট ইন্টেন্সিটি বাড়ানোর এই ব্যাপারটা তো নর্মাল লাইটে নেই, আমাকে ওই অ্যাপ কন্ট্রোল করতে হবে। এবার অ্যাপ কন্ট্রোল তো সবার পক্ষে এবারে হ্যাঁ না, এমনি নর্মালও করা যায়, সেটা আবার তোমাকে টাইমটা কন্ট্রোল করতে হবে। ধরো আমি একটা নর্মাল টাইমে যখন গাছ ফাছ পুরো বেড়ে রয়েছে, আমি 6 ঘন্টা ধরো লাইট দিচ্ছি। এবার ধরো গাছ আমি কেটে দিয়েছি, বা ধরো একদম নতুন সবে প্লান্টেড অ্যাকুরিয়ামটা আমি রেডি করেছি, তখন কিন্তু অনেকটা কম টাইমে দিতে হবে। ধরো 2 ঘন্টা 3 ঘন্টা এরকম টাইমটা দিতে হবে। গাছগুলো একটু বড় হলো, তারপর আস্তে 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 বাড়াতে তুমি 5 ঘন্টা 6 ঘন্টাতে নিয়ে। প্রথম দিকে ওই লাইট যখন আমি অ্যাপ কন্ট্রোল যদি আমার কাছে না থাকে, আমি লাইটটা কম জ্বালাবো, ঠিকই কম টাইমের, ঠিক জ্বালাবো। আস্তে আস্তে গাছ বাড়লো, তখন আবার তুমি যেরকম টাইমে আছো সেরকম টাইমে নিয়ে যেতে পারো। আচ্ছা, এবার লাইট থেকে তো একটা অ্যালগি আসার ব্যাপার থাকে, মানে লাইট বেশি হয়ে গেলে একটা অ্যালগি আসার ব্যাপার থাকে। আর একটা ব্যাপার থাকে, ট্যাঙ্ক মানে সিজন হওয়ার মধ্যে একটা টাইম আছে যে কিছু কিছু জিনিস হবেই, কিছু অ্যালগি আসবেই। মানে ট্যাঙ্কের তো একটা মানে সিজন যত দিন যাবে, মানে 2 মাস 3 মাস পরে রক্সের ওপর আসুক কি ড্রিফটউডের ওপর আসুক, সেগুলো আসবেই। যে কোনো ফাঁকা জায়গা পেলে চলেই আসবে। তো সেইগুলোর মানে সেইটার মানে সেই কি বলবো, মানে সেই সব অ্যালগিগুলো ম্যানেজ করবো কি করে, বা সেইগুলো মানে নোটিস করবো কি করে যে এটা ন্যাচারাল, এটা মানে পার্ট অফ দিস প্রসেস। দেখো হালকা অ্যালগি তো আসেই, মানে তুমি লাইট কত কমাবে, তুমি লাইট কমালে গাছের গ্রোথ কমে যাবে, অ্যালগি আসবে না ঠিকই, কিন্তু আবার লাইট বাড়ালে অ্যালগি আসবে, আবার গাছের গ্রোথ হবে। তো তোমাকে একটা ইয়ে ধরে রাখতে হবে যেখানে তোমার অ্যালগি আসবে, ধরে নিতেই হবে। হ্যাঁ, এবার ওই যেটা বললাম CO2, ওয়াটার ফ্লো, এইগুলো কন্ট্রোলে রাখলে, টেম্পারেচার এইগুলো কন্ট্রোলে রাখলে
অ্যালগিটা তুলনামূলক কম হবে, কিন্তু এমন কোনো অ্যাকুরিয়াম নেই যেখানে কিন্তু অ্যালগি হয় না। হ্যাঁ, লিফের মধ্যে হালকা ফালকা আসবে। এবার যেগুলো আমরা বিভিন্ন রকম বিদেশি চ্যানেলগুলোতে দেখবে তার মধ্যে কোনো অ্যালগিই নেই, কোনো প্লান্টসেই অ্যালগি নেই। আরে বিদেশে তো সেখানে টেম্পারেচারটাই তো কম। টেম্পারেচার আর জল দুটোই ঠিকই, ওখানকার জল অনেক ভালো, ওখানকার টেম্পারেচারটাও অনেক লো, আমাদের এখানকার মতন 40 ডিগ্রি 45 ডিগ্রিতে যায় না। তো তাদের সেই জন্যই এত ভালো তাদের প্লান্টের গ্রোথ হয়, মানে অ্যালগি ইস্যুস গুলো অনেক কম আসে ওদের ওখানে। ঠিকই, মেন হচ্ছে এই টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন আমরা তো আটকাতে পারবো না। আর মানে সারাদিন ওই 24 ডিগ্রিতে এসি রেখে 365 দিন সেটাও সম্ভব নয়। এটার একটা তোমার অল্টারনেটিভ আছে, ওই চিলার ইউজ করতে হবে। এবার তো সেটা তো এসির মতোই একটা চিলারের একদম ইলেকট্রিক বিল সেই এসির মতনই আছে, সেটাও ঠিক। তো এইটাকে ওই হাতে করে ম্যানেজ করতে হবে হিসাব মতো। হ্যাঁ, হাতে করে তোমাকে ম্যানেজ করতে হবে, মানে ওই ব্রাশ করে হোক, বা লিকুইড CO2 যেটা বলছিলাম, যেটা অ্যালগি রিমুভার হিসেবে কাজ করে, সেইগুলো ইউজ করে হোক, মধ্যে দিয়ে ঠিক যদি এক্সেসিভ বেশি চলে আসে। আমি লিকুইড কার্বন গুলো যদিও বা আমি ইউজ খুব একটা করতে চাই না, এতে বিভিন্ন রকম প্রবলেম আসে, তোমার ফিশ ডেথ হয়ে যায়, অনেক সময় প্লান্টসও মেল্ট করে যায়, তা আমি ওটা খুব একটা আমি প্রেফার করি না। কিন্তু ম্যানুয়ালি যতটা কন্ট্রোল করা যায় করবে। যদি খুব এক্সেসিভ বেশি, মানে যেটা কন্ট্রোলের বাইরে চলে গেছে, এটা আর কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না, তখন আমরা লিকুইড কার্বন ইউজ করবো। আচ্ছা, এরপরে তো ফার্টিলাইজার নিয়ে একটু কথা বলতে হবে, কারণ ফার্টিলাইজারটা মানে মাছের যেরকম ফিশ ফুড, গাছের ফুড বলা যেতে পারে। তো ফার্টিলাইজারটার মানে পরিমাণটা লোকে বুঝবে কি করে? মানে লোককে বলে দেয় যে, মানে জেনারেলি যারা করছে, মানে সেল করছে, তারা বলে দেয় এই কটা গাছ নিচ্ছেন, এতটা লাগবে। কিন্তু ফার্টিলাইজারের কি কোনো রকম হিসেব আছে বা হ্যাঁ অবশ্যই উপায় আছে? অবশ্যই একটা হিসেব তো আছেই আমাদের। তুমি দেখবে যে কোনো ফার্টিলাইজারের বোতলে একটা ডোজেজ মেনশন করা থাকে। এবারে যে ডোজেজটা মেনশন করা থাকে সেটা একটা প্লান্টের অ্যাকুরিয়ামে যদি হেভিলি প্লান্টিং থাকে, সেই হেভিলি প্লান্টিং এর হিসেবটা ধরে সেই ডোজেজটা মেনশন করা থাকে বোতলের মধ্যে। এবার যদি ধরো আমাদের অ্যাকুরিয়ামে একটা ছোট জায়গা, ধরো অনেক 2 ফিটের একটা অ্যাকুরিয়াম, তার মধ্যে একটা জায়গা ছোট একটা পোর্শন জুড়ে কিছু প্লান্টিং করেছি, সেখানে তো তোমার ওই ডোজিংটা কাজ হবে না। ধরো 2 ফিটের অ্যাকুরিয়ামে তোমার 2 ml তোমার ডোজেসটা মেনশন করা আছে, তোমার তো 2 ml টা লাগবে না, তোমার আরো কম লাগবে, তোমার 1 ml হয়তো লাগবে, কারণ প্লান্টসই তো কম। 2 ml দিয়ে করবে কি? প্লান্টস যেটুকু নেবার নেবে, বাকি যে ফার্টিলাইজারটা থাকবে সেটা তো ওয়াটার কলমে ঘুরতে থাকবে, এবার অ্যালগি ইস্যুস আসবে। তো সেইগুলো একটু মেনটেন করতে হবে, সেগুলো একটু বুঝে ডোজিংগুলো, মানে একদম কম ডোজ থেকে শুরু করা ভালো। আমি তো সবসময় তাই বলি যে একদম কম ডোজ থেকে শুরু করো, তারপর আস্তে আস্তে প্লান্টসের গ্রোথ অনুযায়ী তারপর আস্তে আস্তে বাড়াতে থাকে। এতে কি হয় যে ওই হঠাৎ করে অ্যালগি অ্যাটাকটা হয় না। মানে ফার্টিলাইজারের উপরও অ্যালগির একটা কানেকশন আছে। একদম কানেকশন আছে, মানে ওটা যদি বেশি এক্সেস হয়ে যায় একদম অ্যালগি আসবে, এটার একটা অ্যালগির সমস্যা একদম। আচ্ছা, আর কিছু বক্তব্য থাকে মানুষের যে গাছ বাঁচছেই না, অনেক কিছু করেছে, নর্মাল জল আরো ওয়াটার ইউজ করছে, সয়েলে আছে, গাছ পুঁতেছে, গাছগুলো ভালোই ছিল, কিন্তু গাছটা বাঁচাতে পারছে না কোনো কারণে, ফিল্টারেশনও আছে, সব ঠিক আছে। তো এক্ষেত্রে কিছু কিছু জিনিস মিস হয়ে যায় মানুষের, মানে ছোট ছোট জিনিস, যেগুলো তুমি যে 5টা পয়েন্ট বললে, তার মধ্যে ধরো 5টা পয়েন্টের মধ্যে আমি যদি CO2টা বাদও দিই, সবাই CO2 প্রথম দিকে করতে পারে না, বাকি 4টে সব ঠিকঠাক রেখেছে, সেক্ষেত্রেও সে গাছ বলছে বাঁচছে না। তো তার এর কিছু গুপ্ত কারণ বা ওভারলুক হয়ে যাওয়া কিছু ব্যাপার থাকে। তো দেখো, এবারে তোমাকে না কয়েকটা জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে অনেকে করে কি, বড় ট্যাঙ্ক কিনলো আর ছোট ফিল্টার ইউজ করে বসলো, সেইটা করলে একটা গাছ টান্টেড হয়ে যাওয়ার বা গাছ মেল্ট হয়ে যাওয়ার একটা প্রবলেম থাকে। আবার কি হয়, ধরো ফিল্টারও ঠিকঠাক কিনেছে, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, ফিল্টার ফ্লোরেট সমস্ত কিছু ঠিক আছে, তারপরেও গাছ মেল্ট করছে। এটার কারণ হচ্ছে ফিল্টারের মধ্যে অনেক সময় নোংরা জমে যায়। এইটা কি করে, আমরা যারা ধরো ক্যানিস্টার লাগাই, মাসের পর মাস ফেলে রেখে দিই যে ওটা পরিষ্কারই করলাম না, দেখা যাচ্ছে না, যেহেতু ও মনে হচ্ছে ঠিক আছে ফিল্টার জল তো ঢুকছে বেরোচ্ছে, দরকার নেই। কিন্তু ফিল্টারটাও পরিষ্কার করার প্রয়োজন আছে। যতটা আমরা ট্যাঙ্ক মেনটেন করছি, ফিল্টারটাও পরিষ্কার করা দরকার আছে। হলে মাসে একবার করে ওটাকে
একদম মাসে ওয়ান টাইম তো তোমাকে পরিষ্কার করতে হবে, ক্লিন তোমায় করতেই হবে। এবং শুধু ফিল্টার নয়, সঙ্গে ফিল্টারের সাথে যে পাইপ, লিলি পাইপ, সমস্ত কিছু ক্লিন করতে হবে। আচ্ছা, মানে শুধু ওই ট্রে গুলোকে বার করে না না না, কারণ পাইপের মধ্যেও অ্যালগি জমে, লিলি পাইপের মধ্যেও অ্যালগি জমে। সেটাও কি মান্থলি? সেটা মান্থলি একবার করলে ভালো, কারণ তুমি খেয়াল করবে যে কোনো পাইপের মধ্যে দেখবে একটা ব্রাউন অ্যালগি টাইপের অনেকটা জমে যায় বাইরে থেকে ভিজিবল। তো সেটা তার জন্য ব্রাশ আছে, পাইপ ক্লিন করার জন্য ব্রাশ আছে, সেই পাইপ দিয়ে করো যাতে ফিল্টার জলটা ফোর্সে ঢোকে এবং ফোর্সে বেরোয়। এবার যখনই অ্যালগি জমে যাবে তখন তো জলটা ফোর্সে ঢুকছে না, ফোর্সে বেরোচ্ছে, পুরোটা দেবে না, পুরোটা দেবে না, যতটা ওর ক্যাপাসিটি ততটাও দিতে পারবে না। সেই জন্য সমস্তটা পরিষ্কার করাটা প্রয়োজন। মানে শুধু ট্রে বের করে পরিষ্কার না, শুধু ট্রে বের করে তো পরিষ্কার করতেই হবে, সেটা তো কোনো কথাই আছে না, সেটা সবাই এটা করলেও হবে না। না, শুধু সঙ্গে তোমার পাইপ এবং লিলি পাইপ এই সবকটাই তোমাকে ক্লিন রাখতে হবে। আচ্ছা, তবে গিয়ে প্রপার ফ্লোটা পাওয়া যাবে, তবে গিয়ে এটা। আর জেনারেলি তোমার এই যে স্টান্টেড গ্রোথ, এইটার মেন ইস্যু তোমার আসে হচ্ছে ফিল্টার থেকে। আচ্ছা, মানে এটার মেন প্রবলেম হচ্ছে মানে ওই সব ঠিক আছে তবুও গাছ বাড়ছে না, একদম এর মূল কারণ বলছো ফিল্টার মেইনটেনেন্সটা ওভারলুক হয়ে যায়, কারণ ওটা তো চোখে অতটা পড়ে না, সেই জন্য ওভারলুক করে ফেলি আমরা। কিন্তু মান্থলি একবার হলো এটা ফিল্টারটা ক্লিন করা দরকার। আচ্ছা, এমনি ট্যাঙ্ক সাইকেলে আমরা ফিশ অনলি ট্যাঙ্কে যেভাবে করি, তো প্ল্যান্টেড ট্যাঙ্কে তো মোটামুটি যদি সয়েল ফয়েল দিয়ে জল দিয়ে ডিরেক্ট ওই দিনের দিনই তো প্ল্যান্ট করে দেওয়া যায় নাকি? হ্যাঁ, যায়, গিয়ে প্ল্যান্ট করে দিয়ে তারপরে সাইকেল চালানো যায়। দেখো, এবারে ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস করা যেতে পারে। অনেকে আছে তো পুরো যেরকম বলে ট্যাঙ্ক আগে সাইকেল করে নিয়ে পরে প্ল্যান্ট বসানো। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো সাইকেল করে প্ল্যান্ট বসানোটাই সব থেকে বেটার আইডিয়া আমার মনে হয়। এবার অনেকে কি ধৈর্য থাকে না, যারা ধরো নতুন করছে তাদের হাতে অতটা ধৈর্য থাকে না যে আমি একটা মোটামুটি একটা স্কেপ করলাম, আমি দিনের দিনকে প্ল্যান্টিং করে দেবো। এবার এইটা করলে কি হয়, তোমার এক্সেসিভ অ্যামোনিয়া লিচ করে প্রথম দিকে, নতুন সয়েল থেকে এক্সেসিভ অ্যামোনিয়া লিচ করে, যার জন্য ওটা কন্ট্রোল করা হাতের বাইরে চলে যায়। এখানে তোমায় করতে হবে কি, ডেলি তোমাকে ওয়াটার চেঞ্জ করতে হবে, অন্তত পক্ষে সপ্তাহ 10 দিন ডেলি ওয়াটার চেঞ্জ করাটা দরকার। দিনের দিন জল দিয়ে প্ল্যান্ট দিলে, হ্যাঁ, যদি দিনের দিন প্লান্টিং করে দিই, মানে সয়েল দিয়ে প্লান্টিং করে দিই, তাহলে তোমার তারপর থেকে সপ্তাহ 10 দিন ডেলি তোমাকে 50% করে হলো ওয়াটার চেঞ্জটা করার প্রয়োজন। ডেলি 50% ওই সময় ডেলি তোমায় করতে হবে, নাহলে ওই যে অ্যামোনিয়াটা এক্সেস বেরোচ্ছে সেটা তো কন্ট্রোল করতে পারবে না। তুমি ফিল্টারটাও আমরা নতুন লাগিয়েছি, তার মধ্যে তো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নেই, ওটা রেডিও নেই, তোমাকে তো কোনোভাবে অ্যামোনিয়াটাকে বার করতে হবে, ওটা ছাড়া আর কোনো উপায় নেই। এবারে ওটা ছাড়া আমি কেন বলি যে সবসময় পরে প্ল্যান্টিং করো, 1 মাস 20 দিন 25 দিন বাদে প্ল্যান্টিং করো, ততদিনে তোমার ট্যাঙ্কটা রেডি হয়ে যায়, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়, পুরো ইকোসিস্টেমটা চালু হয়ে যায়। তখন প্ল্যান্টিং করলে অত প্রবলেম হয় না, তখন উইকলি ওয়াটার চেঞ্জ করলেও কোনো প্রবলেম নেই। তো মানে দিনের দিন যদি প্ল্যান্ট করতে হয় তখন ওই ডেলি তোমাকে ওয়াটার চেঞ্জ করতে হবে 50%, সপ্তাহ 10 দিন করতেই হবে। তারপরে যেটা হয়, শুধু সপ্তাহ 10 দিন করলে হবে না, তারপর থেকে সেকেন্ড উইক থেকে ধরো তুমি উইকলি তুমি 3 টাইম করলে, একদিন ছাড়া ছাড়া করলে, থার্ড উইক থেকে তুমি সপ্তাহে তুমি 2 দিন করলে, ফোর্থ উইক থেকে তুমি উইকলি একবার করে তুমি হ্যাঁ, তখন নর্মাল ভাবে করতে পারো। কিন্তু এই ঝামেলাটা কিন্তু এখন আর কেউ নিতে চায় না, মানে আমার নিজের ঝামেলা মনে হয়। আমি জেনারেলি ওই রেডি করি, হার্ডস্কেপ করে একদম জল ফল ভরে ফিল্টার চালিয়ে ফেলে রাখ একদম। তারপরে 1 মাস বাদে প্লান্টস নিয়ে এসে লাগাই। বাইরে থেকে একটু কুইক স্টার্টের জন্য ইনজেক্ট করে দাও না? কুইক স্টার্টে দেখো, এটা তো অনেকে বলে যে হ্যাঁ কুইক স্টার্ট দিলে আর কোনো প্রবলেম হয় না, কিন্তু কুইক স্টার্টে যে ব্যাকটেরিয়াটা আসে সেইটা অতটা ওয়ার্কেবল না আমি মনে করি। এটা হয়তো অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, বাট আমি মনে করি এটা অতটা ওয়ার্কেবল না। একটা ট্যাঙ্কের মধ্যে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা তোমার তৈরি হচ্ছে সেইটা যতটা ওয়ার্কেবল হবে সেটা কিন্তু কুইক স্টার্টের হয় না। সেটা না, মানে কুইক স্টার্ট বা কিক স্টার্ট করা যেটাকে বলা হয়, সেটাতে তোমার হ্যাঁ একটা কাজ হয়, আমি বলছি না একদমই কাজ, যেটা তোমার 20 দিন লাগবে ওটা হয়তো 10 দিন লাগবে, সেটা হতে পারে, কিন্তু তারপরে তোমার কিন্তু একটা রিস্ক থেকে যায়, ওই একদম দিনের দিনকে প্ল্যান্টিং করলো তোমাকে ওই ওয়াটার চেঞ্জটা করতেই হবে। দিনের দিন প্ল্যান্ট তো হলে ওই একটাই উপায় যে ডেলি ওয়াটার চেঞ্জ,
আর যদি কেউ কিক স্টার্ট করে সেক্ষেত্রে বলছো তো 10 দিন, সময়টা কম লাগে, ধরো 20 দিনের জায়গায় 10 দিন লাগতে পারে। মানে তাহলে এক সপ্তাহ পর থেকে তাকে আবার চেক করতে হবে। হ্যাঁ, সেটা তোমার টেস্ট কিট দিয়ে Test চেক করে kit দেখতে দিয়ে। হবে ওয়াটারের অ্যামোনিয়াটা কমেছে কিনা, পিএইচ লেভেলটা ঠিকঠাক হয়েছে কিনা, নাইট্রেট লেভেল গুলো ঠিকঠাক হয়েছে কিনা, সেগুলো তোমায় দেখতে হবে। এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর এই আমাদের ফিশ অনলিতে আর প্ল্যান্টেডের মধ্যে বেসিক একটা ডিফারেন্স হয় যেটা ফিল্টারেশনে, যে ওখানে ওই অ্যাক্টিভ কার্বন, পিউরিজেন এইসব জিনিস ইউজ করা যায় না মানে প্ল্যান্টেডের ক্ষেত্রে, তাই তো? আর প্ল্যান্টেডের ক্ষেত্রে কেউ কেউ আছে মাঝে মধ্যে ওই জলটাকে ক্লিয়ার দেখানোর জন্য 1-2 দিনের জন্য কি ইউজ করা যায়, মানে অনেকে দেখো করে, বা এই ম্যাডাম কোনো মেথড আছে? না, নিশ্চয়ই করা যায়। এবার অ্যাক্টিভ কার্বন যেটা তোমার এইগুলো শুধু ডেব্রিস গুলো টেনে নেয়, বিভিন্ন রকম টক্সিক যে জিনিসগুলো আছে সেগুলো সব টেনে নেয়। এবার এর সাথে সাথে কি হয়, তোমার যে মিনারেলস আছে, বিভিন্ন ফার্টিলাইজারের যে জিনিসগুলো রয়েছে সেইগুলো পর্যন্ত টেনে নেয়। এবার তুমি জল ক্লিয়ার দেখানোর জন্য সেটা তুমি টেস্ট করে 1-2 দিন রেখে দিয়ে করতে পারো, কিন্তু সেটা যদি কন্টিনিউ চলতে থাকে তখন তার মধ্যে তুমি যদি অ্যাকোয়ারিয়ামে ফার্টিলাইজার দাও সেটা কিন্তু কোনো কাজ করবে না, অ্যাকচুয়ালি সেটা বেকারই যাবে। সেই ফার্টিলাইজারটা পুরো তোমার কার্বন টেনে নেবে। আর পিউরিজিন যেটা, সেটা তো অ্যাকচুয়ালি তোমার ট্যানিন দূর করার জন্য লাগে। মানে ধরো উড দিলাম, প্রচুর উড দিয়েছি আমি, উডগুলো কোনো প্রসেস করি ট্যানিনের জন্য হয়, আবার ওই তোমার মিনারেলস গুলোকে আটকানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনারেলি ওগুলো তোমার ট্যানিনের ইয়ের জন্যই লাগে। প্রচুর পুরো জল কালো হয়ে গেছে, এমন উড দিয়েছি জল কালো হয়ে গেছে, তখন ট্যানিন টানার জন্য আমরা পিউরিজিনটা ইউজ করি। মানে ওটা প্ল্যান্টেডের কথা, প্ল্যান্টেডের জন্য। ফিশ অনলিতে পিউরিজিনটা ইউজ হয় পুরো মানে মিনারেলসটাকে কাট করে পরিষ্কার একদম জলটাকে রাখার জন্য। আচ্ছা, সেক্ষেত্রে তো মানে হ্যাঁ পুরো ক্লিয়ার করে দেয় জলটা, পুরো ক্লিয়ার করে দেয়, ঠিকই, কাঁচের মতো করে। ঠিকই ঠিক। আর তুমি বলছো এখানে যদি কেউ হেভি উড দিয়ে যখন প্ল্যান্টেড হয়, তখন উড লিচিং যেটা যদি কোনো প্রসেস না করে তাহলে তোমার জলটা তো কালো হবে, ওই জল কালো প্রায় মাস খানেক ধরে লিচিংটা চলে। ঠিকই ঠিকই, তখন পিউরিজিনটা একটু ফিল্টারের মধ্যে ফেলে রেখে দিলাম, টেনে নিল। মানে ওটা প্ল্যান্ট করার আগে, কারণ সেই সময় তো আর কোনো কিছু দরকার পড়ছে না, ফিল্টারের ওই ইয়ের প্রেসারটা কম পড়ে। ঠিক, হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে তাহলে এমনিতে তুমি বলছো অ্যাক্টিভ কার্বন তো ইউজ করা যাবেই না, আর পিউরিজিনটা ওই সময় ইউজ করা যাবে যদি উড থেকে লিচিং হয়। ঠিক, কিন্তু তখন যেন প্ল্যান্টিং খুব বেশি না থাকে, প্ল্যান্টিং না থাকে। আর এমনিতেও দেখো জল কালো অবস্থাতে আর প্ল্যান্টিং করে কি হবে, সে তো লাইটও পাবে না, কিছুই পাবে না, সেই এমনি মরে যাবে। কমপ্লিট করে তারপরে পুরো সাইকেলিংটা কমপ্লিট করে প্ল্যান্টিং তারপর করলাম। যাই হোক, তো বেসিক কিছু আইডিয়া তো পেলাম। তো আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে এই নিয়ে, তো ডিরেক্ট ওর চ্যানেলে গিয়ে কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ, এই ভিডিওটা আমার চ্যানেলে আপনারা দেখছেন, আজকে আমরা আড্ডা মারছি, এটার একটা সেকেন্ড পার্ট হবে, সেটা ওর চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের এই আড্ডাটা। তো এই ভিডিওটা কেমন লাগলো শুধু কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু জানার থাকে সেটা আমাদেরকে আপনারা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে ডিরেক্ট মেসেজ করেও বলতে পারেন। আর বং অ্যাকোয়াস্কেপার চ্যানেলটা একবার ভিজিট করবেন, ওটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এটার সেকেন্ড পার্ট নিয়ে, সেটা ওর চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।